সালাম, ক্লাস করো তো নিয়মিত? তন্দা মণ্ডল, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওকে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষাও তো এসে গেছে খুব তাড়াতাড়ি। এখন কিন্তু খুব ভালো করেই লেখাপড়া করতে হবে। এই যে কয়টা দিন আছে, কয়টা দিনই খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, ফাঁকি দেয়া যাবে না। ফাঁকি দিলে কিন্তু নিজেরই ক্ষতি। অনেকেই টেনশন যে ভাইয়া পরীক্ষার টাইম তো দিয়ে দিচ্ছে, মে মাসের 20 তারিখ পরীক্ষা। আরে মে মাসের 20 তারিখ তাও তো অনেক দিন, টাইম তো আগে দিছে। মানে কথার কথা যে এখন এপ্রিলে 2-3 তারিখ, এখনো 1.5 মাসের বেশি তোমার সময় আছে। তো এই কয়টা দিনও যদি ভালোভাবে কাজে লাগাও তাহলেও ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো একটু ক্যালকুলেটিভ লেখাপড়া করতে হবে এই কয়টা দিন, একটু হিসাব করে পড়তে হবে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, এগুলো একটু বুঝে শুনে লেখাপড়া করতে হবে, কেমন? আচ্ছা তাহলে শুরু করি। সাধারণ জ্ঞান পাঠ বাংলাদেশ বিষয়াবলীটা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে, আর হয়তো একটা বা দুইটা ক্লাস নিলে বাংলাদেশ পাঠটা শেষ হবে। এরপর আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটা আন্তর্জাতিক, বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা আছে, এশিয়া মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, কোথায় কি, এই যে আমরা এরপর বাংলাদেশের বাহিরে যাব একটু, মানে আন্তর্জাতিক নিয়ে পরবর্তী এই ক্লাসটা, এরপর আরেকটা ক্লাস হয়তো বাংলাদেশের উপর হবে, তারপর আমরা আন্তর্জাতিক গুলো একটু নিয়ে আলোচনা করব। সো আন্তর্জাতিক গুলো তো অনেক, আমরা একটু হিসাব করে পড়বো যে কোন কোন টপিক থেকে আসে আর কোন কোন টপিক থেকে আসে না। আর একটা বিষয় লক্ষ্য রাখবা, যখন পড়াবো আমি তো আঁকাইয়া দেই তোমাদের, বা বলি এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট বেশি, তখন ওইটার উপর ফোকাস বেশি দেবো, ওইটা একটু আঁকাই রাখবা। আর বইতে তো এনআর সিরিজের বই অবশ্যই তো স্টার মার্ক দেয়া আছে যে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর যখন বলবো যেটা বেশি পড়তে বলবো এগুলা বেশি পড়বা, যেটা একটু কম গুরুত্ব দিতে বলবো কম পড়বা, কেমন? জালাল উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। নাজমুন্নাহার শিমু, ভাই একটা কোশ্চেন করি? হ্যাঁ করো। আচ্ছা আজকে শুরু করি, আর কোশ্চেন যদি জিজ্ঞেস করার থাকে করো, সমস্যা নেই, তার মাঝে আমরা পড়ানো শুরু করি। ওকে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ, এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে ক্লাসটা মূলত এর উপরে হবে। তো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আচ্ছা একটু দেখি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহ। বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে কোথায় এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে কোথায়, এইগুলা নিয়ে কথা। যেমন গুরুত্বপূর্ণ স্থাপনা কোথায় কোথায় আছে, তোমার নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার আছে, মহাস্থানগড় আছে, এইগুলো কিন্তু মূলত স্থাপনা সমূহ। তো আমরা দেখি, শুরু করি তাহলে, কেমন? তো আজকে পৃষ্ঠা বের করো, 52 পৃষ্ঠা বের করো, এনআর সিরিজের 52 পৃষ্ঠা বের করো, সাধারণ জ্ঞানের 52 পৃষ্ঠা বের করো। ওকে, তাহলে আমরা দেখি এখন। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা স্লোগান কি, যে আলোকিত মানুষ চাই। এইটা যদি পরীক্ষার সময় যদি আসে যে আলোকিত মানুষ চাই, এইটা কোন প্রতিষ্ঠানের স্লোগান, দেবা বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। তেমন একটা তোমাদের যে আসবে এরকমের না, এটা ইম্পর্টেন্ট না। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। এইটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস ছিল। এটা ইম্পর্টেন্ট আছে। তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। আর
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতাকে? আক্তার হামিদ খান। এই বার্ডের প্রতিষ্ঠাতাকে? আক্তার হামিদ খান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং এইটা দরকার নেই এগুলা। বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কি? হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট আছে, কামরুল হাসান। এই যে বাংলাদেশের জাতীয় পতাকার উপকার, কামরুল হাসান, এটা ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। রাজশাহীতে বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত। দেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীর সারদা। রাজশাহীর সারদাতে কিন্তু দেশের একমাত্র পুলিশ একাডেমি অবস্থিত, যেখানে পুলিশদের নতুন যারা জয়েন করে তাদের ট্রেনিং হয়। বেঙ্গল ফাউন্ডেশন কি? আর্ট গ্যালারি। বিএসটিআই আর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড তেমন একটা এগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি একাই দিই, তোমরা একটু পড়বা, ঠিক আছে? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ফরিদপুর। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। এই যে বাংলাদেশের যত খেলা আছে, আমরা কিন্তু ক্রিকেট খেলা সবাই দেখি, পছন্দ করি, বাট ক্রিকেট কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা না। বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। এরপরে দেখো, বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। হাতিরঝিলের নকশা পরিকল্পনা করেন কে? স্থপতি এহসান খান। তেমন এগুলো এখন আর ইম্পর্টেন্ট না, আসার মতন এগুলো এখন আর এগুলা থেকে আসে না। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে তোমার গাজীপুর। গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। কোন প্রতিষ্ঠান থেকে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি থেকে। এইটা একটু পড়বা। আর বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীপ। কারণ এই ঈশ্বরদী ওদিকে সবচেয়ে আখ বেশি হয় এবং ওই আখ থেকে কি হয় তোমরা জানো? চিনি হয়। তাহলে যেখানে আখ বেশি হবে মূলত ওইখানেই তো গবেষণা ইনস্টিটিউটগুলা গড়ে ওঠার কথা, নাকি? তাহলে ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঈশ্বরদী, পাবনা। এই যে ঈশ্বরদী, পাবনা, ঈশ্বরদী সম্ভবত তাসফি সুলতানার বাড়ি, নাকি? তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অবস্থিত ঈশ্বরদী, পাবনাতে। আর পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ কোথায় অবস্থিত? বগুড়া। তেমন একটা এগুলো এখন ইম্পর্টেন্ট নাই। কান্তাজির মন্দির কত শতকে নির্মিত? 18 শতকে। বাফেক্স এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। তোমাদের জন্য না, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আর বাংলাদেশের নৌ পরিবহন সংস্থার নাম কি? বিআইডব্লিউটি। এটা জাস্ট একবার দেখতে পারো, কেমন? একদম অপ্রয়োজনীয় কোনো ইনফরমেশন এখন আর পড়ার দরকার নাই, যেহেতু সময় কম। যেটা বলবো ইম্পর্টেন্ট ওইটা পড়বা। যা বলবো পড়ার দরকার নাই, পড়ার কোনো দরকার নেই এইগুলো। বাংলাদেশের সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজার। আর এটা গেল। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এইটা যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ঐতিহাসিক স্থান, বিখ্যাত স্থাপনা ও ভবন, এইটা একটু ইম্পর্টেন্ট। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? এগুলা কিন্তু আগে ক্লাসে যখন তোমাদের জনপদ পড়ানো হয়েছে তখন এই কোশ্চেনটা ছিল, নাকি? প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। তোমরা জানো সবাই।
উত্তরা গণভবন কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট, টপিকটা মোটামুটি সবগুলো পড়বা, ঠিক আছে? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। নাটোরে তোমার উত্তরা গণভবন অবস্থিত। মহাস্থানগড় কোন জেলায়? বগুড়া। তোমরা বলো তো মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বলো, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? দেখি পারো কিনা। একদিন ক্লাসে বলছিলাম যে মহাস্থানগড় অথবা প্রাচীন যে নগরী জনপদ পুন্ড্র, এইটা বগুড়াতে তো অবস্থিত। এখন কথা হচ্ছে বগুড়া কোন নদীর তীরে অবস্থিত, বা মহাস্থানগড় এবং পুন্ড্র নগরী কোন নদীর তীরে অবস্থিত, তোমরা বলো। বাংলাদেশে কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? রাজশাহীতে ফল গবেষণা ইনস্টিটিউট আছে, যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি আম হয় রাজশাহীতে, সো বাংলাদেশের ফল গবেষণা ইনস্টিটিউট আছে রাজশাহী। ওয়ারী বটেশ্বর কিসের জন্য বিখ্যাত? এইটা কিন্তু প্রত্নতান্ত্রিক একটা স্থান, নিদর্শন। এইটা নরসিংদীতে অবস্থিত। ওয়ারী এবং বটেশ্বর দুইটা গ্রাম নরসিংদীর। 2009 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একদল গবেষক এইটা আবিষ্কার করে। নরসিংদী শীতলক্ষ্যা নদীর তীরে? না, শীতলক্ষ্যা নদী তো রাজশাহী অঞ্চলে কোথায় মনে হয় নাই। শীতলক্ষ্যা তো তোমার ঢাকাতে। করতোয়া নদীর তীরে, ইয়েস, করতোয়া নদীর তীরে বগুড়া শহর অথবা মহাস্থানগড় অবস্থিত। সোনালী, ইয়েস, করতোয়া নদী, ওকে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? মির্জা গোলাম পীর। মির্জা গোলাম পীর কি করে বলতো? ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন। আনন্দ বিহার কোথায়? আনন্দ বিহার ময়নামতিতে। আনন্দ বিহার অবস্থিত ময়নামতি। ওয়ারী বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? 2500 বছরের আগে কিন্তু এই ওয়ারী বটেশ্বর ছিল। মাহিয়া এখন জয়েন হয়েছে, ওকে। ওয়ারী বটেশ্বর প্রত্নতান্ত্রিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? নরসিংদী। এই যে নরসিংদীতে, তোমাদের বারবার বলছি যে নরসিংদীতে ওয়ারী বটেশ্বরের সন্ধান পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বর দুইটা গ্রামের নাম। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো লালবাগ কেল্লা ঢাকাতে অবস্থিত। কে কে লালবাগ কেল্লায় ঘুরতে গেছো বলো তো? আর ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? এই যে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লাই ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য সাম্রাজ্য। মুঘল মানে মুঘল সম্রাট যারা ছিলেন। ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলে কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী যারা নবাব পরিবার ছিল তারা এই আহসান মঞ্জিলে থাকতো, বাস করত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? শালবন বিহার। অনেকগুলাই তো বিহার, অনেকগুলা। বাংলাদেশ সবচাইতে প্রাচীন বিহারের নাম শালবন বিহার। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। এরপরে লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গাবাদের নাম অনুসারে লালবাগ কেল্লার আগে নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। এখন আওরঙ্গাবাদ দুর্গের বর্তমান নাম লালবাগ কেল্লা, বা লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ বা পুরাতন নাম আওরঙ্গাবাদ। পৃষ্ঠা নাম্বার 53 পৃষ্ঠা বের করো। মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল, তখন নাম ছিল পুন্ড্রনগর। এই যে পুন্ড্রনগর কিন্তু মহাস্থানগড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর। নোয়াখালী জেলার পূর্ব নাম কি বলতো? সুধারাম। নোয়াখালী জেলার পূর্ব নাম সুধারাম। তোমরা বলো তো, দেখি পারো কিনা। সাগরকন্যা বলা হয়
কোন জেলাকে সাগরকন্যা বলা হয়? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, বরিশালের পুরাতন নাম কি? এই দুইটার কোশ্চেনের অ্যান্সার দেখি তোমরা দিতে পারো কিনা। যে সাগরকন্যা কোন জেলার পূর্ব নাম, না সাগরকন্যা কোন জেলার নাম, এবং বরিশালের পূর্ব নাম কি? দেখি কে সর্বপ্রথম ফার্স্ট অ্যান্সার দিতে পারো। এরপর দেখো, বলদা গার্ডেন কোথায় অবস্থিত? ঢাকা। এত কঠিন কোশ্চেন তোমাদের আসবে না। বারেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা আর.পি. সাহা, দরকার নাই, এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। পটুয়াখালী, নওশীন নাদিয়া। পটুয়াখালী হচ্ছে সাগরকন্যা, ইয়েস মাহিশা। জাকিয়া সাবরি নওশীন, কুয়াকাটার পূর্ব নাম সাগরকন্যা। আর নওশীন নাদিয়া চন্দ্রদ্বীপ, পটুয়াখালী। হ্যাঁ, ইয়েস, বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। আর পটুয়াখালী জেলাকে সাগরকন্যা বলা হয়। সাগরকন্যা বলা হয় তোমার, যদি বলা হয় যে কোন জেলাকে সাগরকন্যা বলা হয়, তাহলে পটুয়াখালী জেলাকে। পটুয়াখালী জেলাকে সাগরকন্যা কেন বলা হয়? পটুয়াখালীতেই তোমার কুয়াকাটা অবস্থিত, কুয়াকাটা সমুদ্র সৈকত। এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরকন্যা। আর কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলাতে যেহেতু অবস্থিত, তাই পটুয়াখালী জেলাকে সাগরকন্যা বলা হয়। তাহলে কোশ্চেন দুইটার আসতে পারে, সাগরকন্যা বলা হয় কাকে? কুয়াকাটাকে। অথবা সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? পটুয়াখালী জেলাকে। কেমন? শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লাতে। এরপর দেখি, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। শালবন বিহার কোথায় অবস্থিত বলতো? কুমিল্লা। আর বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। অনেকই তো জাদুঘর আছে, বাংলাদেশের প্রথম জাদুঘর কিন্তু বরেন্দ্র জাদুঘর, যেটা রাজশাহীতে অবস্থিত, নাকি? তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। ঐতিহ্যবাহী পানামা নগর বাংলাদেশের কোথায় অবস্থিত? সোনারগাঁও। সোনারগাঁও কিন্তু ঐতিহ্যবাহী পানামা নগরই অবস্থিত। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন কোথায়? আগারগাঁও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা কিন্তু এগুলো। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়া। পেজে পড়ান। মাহিশা 53 পৃষ্ঠা বের করো। 53 পৃষ্ঠাও শেষ। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়া। আর হোসেনি দালাল কার আমলে নির্মিত হয়? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের আমলে হোসেনি দালান নির্মাণ করা হয়। এরপরে আমরা নেক্সট, আজকে অনেকগুলো পড়াবো, আজকে কিন্তু অনেক ইনফরমেশন পড়াবো। কেমন? এর জন্য কিন্তু আগে ক্লাস শুরু করছি। তো ওকে, দেখো এখন আমরা একটু বৌদ্ধ বিহার নিয়ে কথা বলবো। বৌদ্ধ বিহার 54 পেজ, 54 পৃষ্ঠা বের করো। এনআর সিরিজের নার্সিং স্পেশাল বইয়ের 54 পৃষ্ঠা বের করো। যারা অ্যাডমিশন দিবা ডি ইউনিট ঢাকা ইউনিভার্সিটিতে এবং বি ইউনিটে, তাদের জন্য কিন্তু জেকে সেম এইগুলো পড়লেই তোমরা কিন্তু ওখান থেকে সব কমন পাবা ইনশাল্লাহ। সবগুলোই কিন্তু এখান থেকে পড়লেই হবে। রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিতে যারা দেবা, যাদের জেকে আছে, তারা এইগুলা পড়লেই যথেষ্ট।
শারমিন আক্তার বর্ষা, ভাইয়া প্রতি ইয়ারে এনার বই চেঞ্জ হয়? হ্যাঁ, প্রতি ইয়ারেই চেঞ্জ হয়। ওকে, দেখো তোমরা এই যে বাংলাদেশ বিষয়াবলীটা কিন্তু তেমন একটা নাই। এরপরে একটা ক্লাস নিলে বা দুটা ক্লাস নিলে বাংলাদেশের তথ্যগুলো সব শেষ হবে। এরপর আমরা আন্তর্জাতিক যে অ্যাফেয়ার্সটা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা, যে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু শুরু করব। তো এগুলা যেগুলো পড়তে বলি এখন এই সাইডটা পড়াবো। এই সাইডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তাই বলো। তো তোমাদের যা যা পড়তে বলি খুব ভালো করে কিন্তু পড়বা। এই পড়াগুলো সব একদম মুখস্থ করবা, যেগুলা বলি যে খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমরা মডেল কোশ্চেন সলভ করবা, প্লাস ওই যে তোমাদের বললাম যে একটা মডেল বের হবে 15 তারিখ, 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ হাতে পাবা। ওই মডেলটা থেকে একদম যেগুলা টপ ইম্পর্টেন্ট আসার মতন কোশ্চেন, কোনো বাহ্যিক কোশ্চেন থাকবে না, যেগুলা আসার মতন কোশ্চেন ওইগুলার আকারে মডেল কোশ্চেনটা তৈরি করা হবে। একদম শর্টকাট, যে তুমি যাতে 15 দিন, 10 দিন, 15 দিন বা 20 দিন পরে মোটামুটি সিলেবাসটা আয়ত্তে আনতে পারো, বা মোটামুটি তুমি ওইখান থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো। ঠিক আছে, মডেল বের আগেই করা হয় না, রিসেন্ট কোশ্চেনগুলো যেহেতু অ্যাড করব সব, এর জন্য মডেলটা বের করব পরে। কারণ আমি চাই ওইখানে এবং এনআর সিরিজের এই বইগুলা দুইটা মিলাইয়ে যাতে 100% প্রস্তুতি হয়ে যায় এবং 95% আপ কোশ্চেন যেন কমন পড়ে এই দুইটা মিলাইয়া। ঠিক আছে, এর উপর বেস করেই তোমার ওইটা একটু পরে করতেছি, যাতে সাম্প্রতিক কোশ্চেনগুলার বাদ না পড়ে। যে দুইটার প্রস্তুতি নিলে যেন তোমাদের 95% মার্কস তোমরা এখান থেকে ক্যারি করতে পারো। ভাইয়া নার্সিং এর অ্যাপ্লাই কলেজ চয়েস এর ব্যাপারে কিছু বলেন। ওকে, কলেজ চয়েসটা সম্পর্কে একটু বলবো, মানে তোমাদের শেষ করি, এরপরে ওইগুলো নিয়ে বলবো। ঠিক আছে, যে কিভাবে কি অ্যাপ্লাই করবা বা কি করতে হবে, বা কলেজ চয়েসটা একটু তোমাদের ওইগুলো একটু বলবো, সবগুলোই বলবো। কেমন টাইম কত একটু দেখি? 4টা পর্যন্ত তোমাদের আজকে ক্লাস নিব, আরো আধা ঘন্টা। এরপরে আমরা কিভাবে আবেদন করবা, কি করতে হবে, ওই বিষয়ে তোমাদের গাইডলাইন দিব। ওকে, ওই বিষয়ে কিছু কথা তোমাদের বলবো। আর এখনই আবেদন করার দরকার নাই, আবেদন একটু পরে করো, 8-10 তারিখে করো, সবাই মাঝামাঝি সময় করো। তো এখন আমরা দেখি বৌদ্ধ বিহার। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা ময়নামতি পাহাড়ের পাশে। এখন শালবন বিহার অবস্থিত কোথায় বলো তো? শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে। শালবন বিহার অবস্থিত। পরীক্ষার সময় এইরকমের শালবন বিহার কোথায়? কুমিল্লাতে, বা কুমিল্লার ময়নামতিতে, বা কুমিল্লা ময়নামতি পাহাড়ের পাশে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল। পাল বংশের অনেক কয়জনই লোক ছিল বলতো? পাল বংশের সবচাইতে সফল ছিলেন কে? ধর্মপাল, গোপাল, না এরকম কয়েকটা পাল আছে না? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? গোপাল। তো পাল বংশের সবচেয়ে ধর্ম বিষয় নিয়ে যে কাজ করছে বেশি, মানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বা প্রসারের জন্য বা ধর্মকে আরো ভালো করার জন্য সবচেয়ে বেশি কাজ করছে এই ধর্মপাল। তো পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাও হচ্ছে এই ধর্মপাল, কারণ সে বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন জায়গায় সে তার বৌদ্ধ এই যে বিহারগুলো, বৌদ্ধ যে মন্দিরগুলো বা উঠাইতো, যাতে মানুষ ধর্মকর্ম এখানে করতে পারে। কথা বুঝছো? তো এই যে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। এখন তোমরা বলো তো পাহাড়পুর কোথায় অবস্থিত?
পাহাড়পুর কোথায় অবস্থিত এইটাও কিন্তু পরীক্ষার সময় আসে। পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বৌদ্ধবিহারের এইখানের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এখানে একটু স্টার মার্ক দিয়ে দাও, 3 স্টার দাও যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। সোমপুরের বিহারেরই অন্য নাম পাহাড়পুর বৌদ্ধবিহার। এটা কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। পাহাড়পুর কোন জেলা অবস্থিত? নওগাঁ জেলাতে অবস্থিত। পাহাড়পুর অবস্থিত কোথায়? নওগাঁতে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, যে পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ। নওগাঁ কোন বিভাগে অবস্থিত? রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ একটা জেলা। এই নওগাঁতে পাহাড়পুর অবস্থিত, মানে উত্তরে এই পাহাড়পুর অবস্থিত। এরপরে দেখো, মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। এটা কিন্তু মহামুনি বিহার। মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত। বাট এই যে পাহাড়পুর কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং শালবন বিহার, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। দুইটা খুব ভালো করে পড়বা, মুখস্থ করবা, যে শালবন বিহার কুমিল্লায় অবস্থিত, পাহাড়পুর নওগাঁতে অবস্থিত। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে আনন্দ বিহার অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? শালবন বিহার। বাংলাদেশে প্রাচীন বা প্রথম বিহার তোমার শালবন বিহার। নওগাঁ জেলায় অবস্থিত সোমপুর বিহার কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত? পাল রাজবংশ। এটা তো স্বাভাবিকই, নওগাঁ জেলা অবস্থিত সোমপুর বিহার যেহেতু ধর্মপাল, কোনো এক পাল প্রতিষ্ঠা করছে, তাহলে এই রাজবংশের আমলে প্রতিষ্ঠিত কোন রাজবংশ? তাহলে নিশ্চয়ই পাল রাজবংশ। হলুদ বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। এটা তেমন একটা তোমাদের যে আসবে তা না, তোমাদের আসলে বেসিক কোশ্চেন গুলো আসে। যেমন শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। আর পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুর অবস্থিত তোমার নওগাঁ জেলাতে। বা পাহাড়পুর জেলা বিহারের অন্য নাম কি? সোমপুর বিহার। জাস্ট এইগুলাই তোমাদের, যে অন্যগুলা কিন্তু তেমন একটা দিবে না, তো কঠিন কোশ্চেন তোমাদের দিবে না, দিলে দিতে পারে, তো পড়ে যাবা সবগুলা। হলুদ বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। আর অষ্টসহসিকা প্রজ্ঞাপরমিতা কি? বৌদ্ধ পুঁথি। দরকার নাই এগুলা, কিন্তু এইটা হলুদ বিহার কোথায় অবস্থিত? নওগাঁ, জানতে হবে। তো এরপর আমরা এরপর দেখো মসজিদ, মন্দির, মাজার। মসজিদ, মন্দির এবং মাজার নিয়া তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে অ্যাপ্লিকেশন নিয়া, যে কিভাবে অ্যাপ্লিকেশন করবা, কিভাবে কি করতে হবে নাকি। আচ্ছা, এইটা নিয়ে কথা বলবো না, ওকে। আগে এইগুলো একটু দেখি, এখন তো সময় আছে, এখনো তো সবেমাত্র আবেদন শুরু হয়েছে, এখনই আবেদন করার দরকার নাই। 8 তারিখ 10 তারিখে আবেদন করবা তোমরা। মসজিদ, মন্দির এবং মাজার। মসজিদ, মন্দির, মাজার দেখি। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? কিশোরগঞ্জের শোলাকিয়া। তোমরা যখন ঈদের সময় টিভিতে বলে যে কোথায় কখন জামাত হবে, তখন কিন্তু বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় জামায়াত হবে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়াতে। মানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এই শোলাকিয়ায় হয়, কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এখন তোমরা বলো
কিশোরগঞ্জের বাংলাদেশের কিন্তু বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিল এর আগে ছিল কে বলতো? এর আগে যে প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান। এদের বাড়ি কিন্তু এই কিশোরগঞ্জ জেলাতে। ঠিক আছে, কিশোরগঞ্জের অনেক খুব নামি দামি অনেক লোক আছে যারা ওইখানে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, ইংলিশ ক্লাস হয়। ওকে, দেখো, কান্তাজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। এই দিনাজপুর জেলাতে, এটা ইম্পর্টেন্ট আছে, দিনাজপুর জেলাতে কান্তাজির মন্দির অবস্থিত। বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 81। 60 গম্বুজ মসজিদ কি তোমরা কখনো গেছো কেউ? যেটা বাগেরহাটে অবস্থিত, খানজাহান আলী প্রতিষ্ঠিত করছে। নবম দশম শ্রেণীর তোমাদের কিন্তু ইংলিশে একটা প্যাসেজ ছিল 60 গম্বুজ মসজিদ নিয়া। তো এই যে 60 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা করছে কিন্তু খানজাহান আলী। আর এই 60 গম্বুজ মসজিদের তোমার গম্বুজ সংখ্যা 81টি। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। এইটা একটু আগেও একটা কোশ্চেন ছিল, কোথায় যেন দিছিলাম এইটা। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ঢাকা। ভালো করে বুঝো, এটা কিন্তু 7 গম্বুজ মসজিদ, 1 2 3 4 5 6 7, 7 গম্বুজ মসজিদ ঢাকাতে অবস্থিত। বাট 60 গম্বুজ 7টা গম্বুজ, 50 পর যে 60, এই 60 গম্বুজ মসজিদ কিন্তু বাগেরহাটে অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি রয়েছে? কুমিল্লায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি রয়েছে কুমিল্লাতে। বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? 60 গম্বুজ মসজিদকে। কারণ 60 গম্বুজ মসজিদ কিন্তু বাংলাদেশের খুব প্রাচীন পুরাতন একটা মসজিদ। আর এই পুরাতন মসজিদকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে ঘোষণা করেছে। এখন কথা হচ্ছে তোমাদের কাছে একটা কোশ্চেন, বাংলাদেশের 60 গম্বুজ মসজিদকে যে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করেছে, এখন তোমরা বলো যে এইটা কারা করছে? জাতিসংঘের কোন সংস্থা 60 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করেছে? জাতিসংঘের কোন সংস্থা? তোমাদের একদিন কিন্তু বলছিলাম, মনে আছে, যে জাতিসংঘের একটা সংস্থা আছে, পড়ানোর সময় কিন্তু বলছিলাম যে একটা সংস্থা আছে, তারা করে কি ঐতিহ্যগত স্থান, বড় বড় স্থাপনা, এইগুলার স্বীকৃতি দেয়। এখন এইটা জাতিসংঘের কোন সংস্থা বা ওই সংস্থাটার নাম কি? তোমরা একটু বলো দেখি, পারো কিনা। ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। আব্দুল হাসান মন্ডল, ইউনেস্কো। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। শারমিন আক্তার বর্ষা, ইউনেস্কো। দেখি তোমরা কমেন্ট করো। তারপর দেখি জাকিয়া সাবরিন নওশী, ইউনেস্কো। হ্যাঁ, আবুল হাসান মন্ডল সবার আগে অ্যান্সারটা দিছো যে ইউনেস্কো। তারপরে এই যে শারমিন আক্তার বর্ষা, জাকিয়া সাবরিন, নওশী নাদিয়া, ইউনেস্কো। হ্যাঁ, বাংলাদেশ বিশ্বের যে বিভিন্ন স্থাপনা, সৌন্দর্য বা খুব ভালো ভালো যে নিদর্শন, এইগুলার স্বীকৃতি দেয় ইউনেস্কো, ইউনাইটেড নেশন। তারপর হচ্ছে যে তোমার ইকোনমিক্যাল, এরকম সোশিয়াল কোঅপারেশন অর্গানাইজেশন, এই যেটাকে বলে সব মিলিয়ে, সামাজিক আর্থিক যে একটা সোশ্যাল সংস্থা, এটা ফুল মিনিং করলে হয়। এই ইউনেস্কো তোমার বিভিন্ন
জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের স্বীকৃতি দেয়। তো দেখো এরপরে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। 60 গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি? 71টি। বাগা মসজিদ বিখ্যাত কেন? পোড়ামাটির ফলক চিত্রের জন্য। আর জোর বাংলা মন্দির অবস্থিত পাবনায়। তো সবগুলা ইনফরমেশন যে আসলে দরকার তা না, 7 গম্বুজ মসজিদটা একটু পড়বা, আর এই যে কান্তাজির মন্দির দিনাজপুরে অবস্থিত পড়বা, ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করা মির্জা গোলাম পীর পড়বা, এইগুলো একটু ফোকাসটা বেশি দেবা, আর যে বাকিগুলো আছে মোটামুটি পড়বা। কেমন? তোমরা প্রথমেই যখন এনআর সিরিজে বইগুলা নিছিলা, অনেকের কাছে কনফিউশন ছিল যে কমন পড়বে কি পড়বে না, বা বই ভালো কি ভালো না, বা কোনো ইনফরমেশন আছে কিনা, ফেক কিনা, কথা বুঝছো? এখন কিন্তু তোমরা বুঝতে পারতেছো, যাদের কাছে বই আছে বা লেখাপড়া যারা করছো অনেকদিন, কারণ তোমাদের কাছে অন্য নার্সিং এরও বই আছে বা অন্যান্য গাইড আছে, যা ইউনিভার্সিটির গাইড আছে, তারা কিন্তু মানে দেখছো যে আসলে কেমন, যে অন্যান্য গাইডে যে পরিমাণ যা লেখা, আর এখানে কিন্তু এ টু জেড সব ইনফরমেশন আছে। কোনো নার্সিং গাইডে কিন্তু এত পরিমাণ ইনফরমেশন নাই। শুধুমাত্র সাধারণ জ্ঞানে যে পরিমাণ ইনফরমেশন আছে, দেখা যায় নার্সিং গাইড যে বাজারে বিভিন্ন ধরনের আছে, সব মিলাইয়াও কিন্তু ওইখানে এই ইনফরমেশন গুলো নাই। হয়তো তোমরা দেখবা, হয়তো তোমরা অবশ্যই দেখছো বইগুলো আছে সবারই, যে এই যে প্রত্যেকটা টপিক বাই টপিক, সব টপিক বাই টপিক, প্রত্যেকটা টপিক এই রকমের। তোমরাই বলো কোন বই আছে? তোমরা তো অনেকেই অনেক বই পড়ো, কোন বই কি আছে যে এই রকমের এত পরিমাণ ইনফরমেশন দেয় এবং প্রত্যেকটা টপিক বাই টপিক আকারে এই রকমের দেয়া? নওশিন নাদিয়া, ভাইয়া উপরে 81 নিচে আবার 71 কেন? এখানে আসলে কি ওইখানে যারা 7 গম্বুজ মসজিদে গম্বুজগুলা গুনে, তখন কিন্তু তারা মানে গুনে পায় 71টা, কিন্তু ওইটা লোকে মুখে প্রচলিত যে 81টা। এর জন্য বলছে যে 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 81টা, কিন্তু প্রকৃত মান হিসাব করলে পাওয়া যায় 71টা। এরপরে দেখো সিনথিয়া জানান মিথিলা, বইয়ের নাম প্লিজ। বইয়ের নাম এনআর সিরিজের নার্সিং এর সাধারণ জ্ঞান, এনআর সিরিজের সাধারণ জ্ঞান বই। এখন শোনো বলি, তোমাদের এই যে ডিপ্লোমাতে তো তোমাদের 25টা জেকে দিবে। তো 25টা জেকের মধ্যে 4টা সাম্প্রতিক কোশ্চেন দেবে, আর 21টা কোশ্চেন দেবে, বা 20টা বা 21টা কোশ্চেন দেবে আগের। সো এই যে মনে করো 20টা বা 21টা কোশ্চেন যদি থাকে সাধারণ জ্ঞানে, এই 20টা বা 21টা কোশ্চেনই তোমরা এই বই থেকে কমন পাবে ইনশাআল্লাহ। আর মডেল টেস্টটা বের করতে চাচ্ছি এর জন্য, যেহেতু সাম্প্রতিক কোশ্চেনগুলো এই বইয়ের মধ্যে নাই, এর জন্য মডেল টেস্টটা 20 দিন বা 1 মাস আগে বের করতে চাচ্ছি, যেন 100% অ্যাটলিস্ট তোমরা এখন বলার দরকার নাই, বইটা থেকে কমন বাজলে পরে যেন তোমরা বলো মানুষের কাছে যে আসলে হ্যাঁ একটা বই পড়ছিলাম, যে বইটা থেকে কমন পাইছি। আর যদি কমন না পড়ে তখন বলবা হ্যাঁ একটাও কমন পড়ে না, বই কেউ ধরবাও না, কিনবা না। ঠিক আছে? এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে তোমরা পরীক্ষা দেওয়ার পর যেন এই কথাটা তোমরা বলো, অ্যাটলিস্ট যদি এখান থেকে উপকৃত হও বা মনে করো যে কমন বাজে পড়ে। ওকে,
শারমিন একটা বর্ষা বলছে, ভাই আমাদের এক্সাম আসলে 81 দেব নাকি 71 দেব? যদি বলে যে 7 গম্বুজের গম্বুজ সংখ্যা কয়টা, তাহলে দিবা 81টা। আর যদি বলে প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টা, তাহলে 71টা দিবা। ঠিক আছে। এরপরে জাদুঘর দেখি আমরা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওতে অবস্থিত। যুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুনবাগিচাতে। এইটা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর, এইটা একটু মিস্টেক হয়েছে, লেখো মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুনবাগিচা। আর বাংলাদেশের লোকশিল্পে জাদুঘর অবস্থিত কোথায়? সোনারগাঁওতে। বরেন্দ্র জাদুঘর কোন জেলায়? রাজশাহীতে। এই কোশ্চেনটা একটু আগেও কিন্তু তোমরা সলভ করছো, যে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। আর না, এইটা হচ্ছে তোমার যুদ্ধ জাদুঘর সেগুনবাগিচায় অবস্থিত, আর মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওতে অবস্থিত। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে? 7টি। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে। এগুলা জাস্ট একবার দেখবা। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেবের আমলে লালবাগ এর দুর্গ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। নৃতাত্ত্বিক জাদুঘর বলতে বোঝায় ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী, তাদের যে ঐতিহ্যটা তুলে ধরার জন্য, তাদের যে কি কি ছিল আগে, বা তাদের সমৃদ্ধ বা কোন জিনিসগুলো মানে মানুষকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, ওই জাদুঘরে নৃতত্ত্ব জাদুঘরের মধ্যে ওইগুলো আছে। মানে চাকমাদের, গারো, সাঁওতাল, তাদের যে মনে করো প্রাচীন যে বিভিন্ন ধরনের ঐতিহ্য ছিল, ওই ঐতিহ্যগুলা ওইখানে রাখা। এরপর দেখো বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? চট্টগ্রামের আগ্রাবাদের। তোমাদের একটা কথাই বলি, যারা শুধুমাত্র একটা বই কিনে পড়ো, যে মনে করো যে একটা বই কিনলে মনে হয় আমি তরি পার হয়ে যাব, বা নার্সিং এর জন্য যারা একটা মাত্র গাইড পড়ো, যে মনে হয় যেন আমি এখান থেকে 80-85 পাবো, এইটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ। তুমি কিন্তু ওই যে নার্সিং এর একটা গাইড পড়ে পাস মার্কও কিন্তু তুলতে পারবা না। এগুলা যারা বিগত বছরে ফেল করছে তাদের কাছে তুমি একটু জানবা, কথা বুঝছো, যে আসলে তুই কি পড়ছিলি বা ওইখান থেকে কয়টা তুই কমন পাইছিলি, কথা বুঝছো বিষয়টা। ওকে, দেখো কয়েকটা টপিক পড়িয়ে যদি মনে করো তুমি 80-85 পাইতা, তাহলে তো মানুষ আর লেখাপড়া করতো না, একটা বই শুধুমাত্র পড়তো, ওইখান থেকে 80-85 তুলতো, বাস, আর টাকা পয়সা খরচ করার কোনো দরকার ছিল না, চান্স হয়ে যেত। কিন্তু একটা বই যারা পড়ো তারা কিন্তু বোকার স্বর্গে বাস করে, এই একটা কথা বললাম। ইনার সিরিজের বই বলো, MP3 সিরিজের বই বলো, বা প্রফেসর সিরিজের বই বলো, এগুলা বই তো আর সব মিলাইয়া একটা বই না, এগুলা তো প্রত্যেকটাই আলাদা আলাদা বই, মানে বইয়ের মতনই, প্রত্যেকটা আলাদা আলাদা, মানে এখানে তো সব ইনফরমেশনই দেয়া আছে। আচ্ছা দেখো, এরপরে ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন। ময়নামতি জাদুঘরের সংরক্ষিত বজ্রস্বত্ব ভাস্কর্যটি উপকরণ কি ধাতু? সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কিন্তু
জয়নুল আবেদিন। এরপরে আমরা টাইম কত? আচ্ছা দেখো, আজকে এই পর্যন্তই, আজকে আর ক্লাস কন্টিনিউ করব না, আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের এরপরে 2টা ক্লাস নিব, বাংলাদেশের উপর 2টা ক্লাস নিব। ওই 2টা ক্লাস খুব ইম্পর্টেন্ট। ইংলিশ ক্লাস নিব তোমাদের। আচ্ছা শোনো, এরপরে শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলীর 2টা ক্লাস নিলে ক্লাস শেষ। আর বাংলাদেশ থেকেই প্রায় 15টা কোশ্চেন দিবে, কিন্তু আন্তর্জাতিক থেকে কিন্তু কোশ্চেন কম দেয়। সো বাংলাদেশ বিষয়াবলী যদি আর একটা বা 2টা লেকচারে যদি শেষ হয়, এরপর আমরা আন্তর্জাতিক পড়াবো। আন্তর্জাতিকে 3-4টা ক্লাস নিলে মোটামুটি সাধারণ জ্ঞানটা কমপ্লিট হবে। এরপর ইংলিশেও কিন্তু মোটামুটি অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে নাকি। আর বাংলা মোটামুটি মনে হয় অর্ধেকের একটু বেশি শেষ। তো যাই হোক, এই রমজান মাসের মধ্যে কোর্স শেষ করব তোমাদের ইনশাআল্লাহ। রমজান মাসের মধ্যে তোমাদের শেষ করব কোর্স। আর সাধারণ জ্ঞানের কোন কোন টপিকগুলো একটু বেশি করে পড়বা, আজকে রাত্রে একটা ইউটিউবে ভিডিও আপলোড করবো, তোমরা দেখে নিও। ওই টপিকগুলা এনআর সিরিজ বইয়ের মানে পৃষ্ঠা সহ দেয়া থাকবে, তোমরা খুঁজে খুঁজে বা সূচিপত্র থেকেই ওই সাজেশনটা দেব। সূচিপত্রগুলো তোমরা নিজ দায়িত্বে আঁকাইয়ে রাখবা, যে ওইগুলা বেশি পড়বা। ওকে, ম্যাথ এবং ইংলিশ ক্লাস নিব, টেনশন করিও না। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, সবাই তো আসছো নাকি? যেহেতু মুখস্থ সাইড থেকে কিন্তু মানে বুঝানো সাইডগুলা তো বুঝাচ্ছি, এখন মুখস্থ সাইডগুলা তোমরা পড়ো কি পড়ো না তাও আমি জানি না। মুখস্থ পড়াগুলা তো তোমাদের বলছি যে পড়বা। তোমাদের পরীক্ষা নিব, একটু লক্ষ্য রাখো, একটু আঁকাইয়ে রাখো। 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের, শুধুমাত্র ইংলিশ থেকে 100 মার্কের পরীক্ষা হবে। আজকে রবিবার, সোম, মঙ্গল, বুধ, হ্যাঁ বুধবারে 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। ইংলিশ, ফ্যারিস এবং কারেক্ট স্পেলিং থেকে 100 মার্কের পরীক্ষা হবে। 100 না হলেও 50 হয়, 50 না হলে 100 মার্কসের পরীক্ষা হবে। একটু আঁকাও, কারেক্ট স্পেলিং এবং ফ্যারেজ থেকে, ইডিয়মস অ্যান্ড ফ্যারেজ, এই 2টা পার্ট থেকে তোমাদের পরীক্ষা। হ্যাঁ, বুধবার এক্সাম নিব ফ্যারিস এবং কারেক্ট স্পেলিং থেকে 50 অথবা 100 মার্কসের। তোমরা কিন্তু পরে রাখবা, দেখি কত মার্কস তুলতে পারো ওইখান থেকে। যে কোশ্চেনের উপর তোমাদের এই যে পরীক্ষাগুলো নেব, ওই কোশ্চেনগুলো কিন্তু ডাউনলোড করে কিন্তু রাখবা, নিজের কাছে রাখবা, কারণ ওই কোশ্চেনগুলো কিন্তু খুব আসার মতন কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন উপর দিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হয়। সো ওইগুলা কিন্তু যারা অ্যান্সার না দিতে পারবা পরে মুখস্থ করে রাখবা কিন্তু। হ্যাঁ, এখন শোনো, তোমরা পরীক্ষা যেহেতু 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমাদের, তোমরা একটু মাঝামাঝি সময় করো। 8-10 তারিখে অ্যাপ্লিকেশন করো,
এই গেল ফার্স্ট কথা। 8 তারিখ 10 তারিখ তোমরা অ্যাপ্লিকেশন করলে হবে কি, পরীক্ষার সেন্টারটা পড়বে মাঝামাঝি জায়গায়, অনেক দূরেও পড়বে না আবার অনেক কাছেও না, মানে মাঝামাঝি লোকেশনে যখন পড়বে তখন ওই লোকেশন তোমার খুঁজে পেতে সহজ হবে। হ্যাঁ, সবকিছুরই হবে ক্লাস বা হচ্ছে। তো তোমরা কিন্তু এইগুলা একটু করবা। আর কলেজ চয়েসটা একটু বলি। হ্যাঁ, আবুল হাসান মন্ডল, নিব সবগুলোই। আচ্ছা, তোমাদের একটু বলি, বিজ্ঞান তো একদম এনআর সিরিজের যে বিজ্ঞান বই, তো খুব সহজ আকারে দেয়া, বাসায় বসে এমনিতে মুখস্থ তোমরা কিন্তু করতে পারো। আমরা ক্লাসগুলো সবই শেষ করব, কিন্তু তারপরও তোমাদের সবার কাছেই তো এনআর সিরিজের বই আছে, একটু আঁকাইয়ে পড়বা, কারণ ওখানে স্টার মার্ক দেওয়া, ইজিলি সবকিছু বুঝতে পারবে। একদম প্রাইভেট পড়ে যেরকম বুঝতে পারো ওই রকমের কিন্তু তোমরা বইতে ওই রকমের দেয়া তোমরা বুঝতে পারবা। যেন বাংলাটা সহজে মনে রাখার জন্য অসংখ্য ছন্দ আছে। আর কলেজ চয়েসটা একটু বলি। কলেজ চয়েস যে কয়টা দেয়া যায় সবগুলার কলেজ চয়েস দিবা। এখন ফার্স্ট চয়েস কোনটা দিবা, সেকেন্ড চয়েস কোনটা দিবা, থার্ড চয়েস কোনটা দিবা, এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে। সাপোজ মনে করো কথার কথা যে আমি সবচেয়ে, তুমি যদি সুযোগ সুবিধা বলো বা জব মার্কেটে ভ্যালু বলো, ঢাকাতে যে কয়টা নার্সিং কলেজ আছে ওই কয়টাতে কিন্তু অ্যাপ্লিকেশন করা ভালো, মানে ওই কয়টাতে পড়তে পারলে খুবই ভালো। নিজ জেলাতে কি পরীক্ষা হবে না? না, সকল জেলাতে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে মূলত 19টা না যেন 20টা জেলাতে। সো 19টা এবং 20টা জেলা যার যার কপালে আসছে। যেমন বরিশালের মধ্যে, বরিশালে কথা বলি, বরিশালে তোমার 6টা জেলা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এর মধ্যে কিন্তু 2টা জেলাতে পরীক্ষা হবে, বরিশাল এবং পটুয়াখালী। এই রকমের বাংলাদেশের 64টা জেলা, এর মধ্যে 20টা না যেন 19টা জেলায় পরীক্ষা হবে। সো ওই 19টা বা 20টা জেলা যাদের বাড়ি তারা 19টা 20টা জেলায় দিতে পারবা। আর যাদের বাড়ি ওই 20টা বা 19টা জেলার মধ্যে পড়ে নাই, তারা বিভাগীয় শহরে তো পরীক্ষা হয়, তারা বিভাগীয় শহরে দেবা পরীক্ষা। কোথায় কোথায় নার্সিং কলেজ আছে আমি একটা তোমাদের লিস্ট দিব। এখন আচ্ছা, তোমাদের একটু বলি যে তোমরা অনেকেই তো যেহেতু জানতে চাইছো যে আসলে কলেজ চয়েসটা দিব কিভাবে বা কোথায় দিব। এখন কথা এখানে 2টা, মানে একটু বলি তোমাদের যে এরপর তোমরাই নিজেরাই আসলে, মানে আমি তোমাদের কিন্তু ফোর্স করতেছি না যে এইখানে দিবা, আমি টোটালি একটা জিনিস বলবো, মানে এই বিষয়গুলো একটু বলবো, তারপর তোমাদের যার যেখানে ভালো লাগবে ওইখানে দিবা। কথা হচ্ছে, তুমি যদি ঢাকার মধ্যে যে কয়টা নার্সিং ইনস্টিটিউট আছে ওইখানে যদি তুমি চান্স পাও বা ওইখানে পড়তে পারলে তোমার জন্য এমনিতে ভালো, সুযোগ সুবিধা ভালো, মানে জব মার্কেটে ভালো। কারণ ঢাকাতে পড়লে হয় কি, তুমি একটু জানবা বেশি, দেখা গেলে ভালো ভালো ডাক্তারের সাথে তুমি কাজ করতে পারবা নাকি, তাহলে তোমার জানাশোনাটা একটু ভালো হবে। আর ঢাকা শহরে অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে, অনেক মনে করো ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, তখন তোমার কিন্তু একটা লিঙ্ক তৈরি হবে। ঢাকাতে থাকলে তোমার একটা লিঙ্ক তৈরি হবে, কিন্তু তখন তুমি যখন ডিপ্লোমা বলো বা বিএসসি বলো যখন কমপ্লিট করবা, তখন ঢাকার একটা না একটা প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে তুমি ইজিলি একটা জব পাবা। কিন্তু তুমি যখন জেলা শহরে যখন অন্য কোনো একটা জায়গায় পড়বা, তখন হবে কি, তোমার কিন্তু তোমার ওই সুযোগটা থাকবে না, তোমার জানাটা কম থাকবে বা ঠিক আছে, বা ওই রকমের, যেহেতু তুমি একটা জেলাতে পড়লো, ওই জেলায় কিন্তু তেমন একটা অর্গানাইজেশন নাই, মানে তুমি যে ডিপ্লোমা বা বিএসসি কমপ্লিট করিয়া যে একটা হসপিটালে ঢুকবে, জেলাতে ওই রকম হসপিটাল নাই, কিন্তু শহরে কিন্তু অ্যাভেলেবেল ডায়াগনস্টিক সেন্টার, তারপর হসপিটাল,
তাহলে তুমি অনায়াসে মনে করো বের হয়ে একটা জায়গায় তুমি কিন্তু জব পাইতে পারো ওখানে ইজিলি। এইটা কিন্তু তুমি যদি ঢাকাতে যদি চান্স পাও বা পড়তে পারো তাহলে তোমার জন্য বেটার। এরপরে ঢাকা না হইলে পরে তুমি কোথায় চয়েস দিবা? ঢাকার পরে তুমি যেতে পারো বিভাগীয় শহরগুলোতে, কারণ বিভাগীয় শহরগুলোতে কিন্তু আবার বড় বড় হসপিটাল থাকে এবং ওখানে কাজের সুবিধা ভালো, বা তুমি অনেক কিছু শিখতে পারবা। এখানে কিন্তু তোমার শেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেহেতু এইটা তোমার প্র্যাকটিক্যালি একটা, যে যত ভালো জানবে, যার নলেজ যত ভালো প্র্যাকটিক্যালি, সে তত কিন্তু জব মার্কেটে আগানো থাকবে। এ কিন্তু এই না যে তুমি এসএসসি পরীক্ষা দিলা এ প্লাস পাইলে মানে তুমি ভালো স্টুডেন্ট। এখানে কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ, যে তুমি যদি ভালো জানো, ভালো কাজ করতে জানো মানে পারো, তাহলে তোমার ডিমান্ড আছে সবখানেতে। তো ভালো কাজ জানতে হলে তোমার ভালো ডক্টরের সাথে থাকতে হবে, বা ভালো যারা যারা টিচার, টিচিংটা তাদের ভালো থাকতে হবে, মানে ভালো দিতে হবে। তো বড় বড় হসপিটালগুলোতে মূলত ডাক্তাররা ভালো, টিচিং সিস্টেম ভালো, বাট যেগুলো একটু লোকাল পর্যায়ে ওইগুলো তো আর তো টিচিং ভালো না, আর তুমি তেমন একটা শিখতে পারবা না, নাকি? তো এর জন্য কিন্তু তোমার ঢাকাকে ফোকাস করবা, এরপরে তুমি বিভাগীয় শহরগুলো ফোকাস করবা, তারপর জেলা শহরগুলো, এইরকমের পর্যায়ক্রমে পছন্দ দিতে পারো, পছন্দক্রম। আর আবার অনেকের ইচ্ছা যে আমার বাড়ির কাছে, আমি বাড়ির কাছে কোনো ইনস্টিটিউটে পড়বো, তাহলে ওই বিষয়টা ভিন্ন। যদি এই রকমের চিন্তা ভাবনা থাকে যে আমি বাড়ির আশেপাশে পড়বো, তাহলে তুমি ওইখানে পড়বা, ওইখানে তাহলে ফার্স্ট চয়েস দিবা। আর যদি তোমার চয়েস থাকে যে না আমি ঢাকাতে পড়বো, তাহলে ঢাকাতে ফার্স্ট চয়েস দিবা। এই গেল কথা। এরপরে খরচের একটা ব্যাপার স্যাপার আছে, ঢাকাতে কিছুটা খরচ বেশি, তারপরও তেমন না। কারণ কি, তুমি যেখানেই পড়ো, বাড়ির কোনো যদি মানে আমার বাড়ি, কথার কথা, আমার বাড়ি নোয়াখালী, এখন আমি যদি নোয়াখালীতে যদি ভর্তি হই, তাহলে যে তুমি বাড়িতে আসে যেই ক্লাস করতে পারবা বিষয়টা তেমন না। তোমার কিন্তু হোস্টেলে থাকতে হবে, যেখানেই পড়ো না কেন হোস্টেলে থাকতে হবে। তাহলে খরচটা কিন্তু একদম মানে 19-20 পার্থক্য, মানে খুব পরিমাণ যে খরচ তা না। এর জন্য আমার সাজেশন যে যেগুলা ভালো ভালো ইনস্টিটিউট, এইগুলো একটু তোমরা পছন্দ চয়েসটা উপরে রাখবা, তারপর আস্তে আস্তে একটু নিচের দিকে চয়েস দিবা। আর যেগুলো খুব খারাপ, মানে খারাপ বলতে আমি বুঝাইতে চাইছি এই রকমের যে অনেকে পছন্দ করে না বা নাম শুনে না, এগুলারও তোমরা চয়েস দিবা। কারণ হবে কি, তোমাদের লাগবে কিন্তু একটা সিট। দেখা গেছে তোমার রেজাল্ট ভালো না, তুমি মাত্র 3-4টা চয়েস দিছো, খুব নামি দামি মনে করো কয়েকটা কলেজে, কয়েকটা ইনস্টিটিউটে তুমি চয়েস দিছো। এখন তোমার যে রেজাল্ট, তাতে তো ওই কলেজগুলাই তোমার হবে না, কারণ তোমার চেয়ে দেখা গেল অন্য যারা তারা বেশি মার্কস পাইছে। সো এর জন্য তুমি যদি খারাপ কলেজগুলোতে চয়েস দাও, তখন ওইখানে যেহেতু ভালো যারা স্টুডেন্ট তারা চয়েস দিবে না বা তারা ওইখানে ভর্তি হবে না, তখন তুমি কিন্তু কম রেজাল্ট নিয়েও ওইখানে কিন্তু তুমি চান্স পাইতে পারো। এর জন্য দেখবা যে অনেকে কম মার্কস পাইয়াও চান্স পায়, অনেকে বেশি পাইয়াও চান্স পায় না। এটা কিন্তু অন্যতম একটা কারণ। এইটা তুমি যেগুলা একদম খারাপ, একদম খারাপ, ওইগুলাতেও চয়েস দিবা। চয়েসটা একটু পরে রাখো, লাস্টে রাখো। তাতে হবে কি, যে যখন ভালো স্টুডেন্ট ওইখানে চয়েস দিবে না, তখন বা ভালো স্টুডেন্টগুলো যখন ভালো জায়গায় পড়বে, তখন তোমার কম রেজাল্টেও তুমি ওইখানে ভর্তি হইতে পারবা। কথা কি বুঝাইতে পারছি তোমাদের, বলো? তো এই রকমের করে পড়বা। আর কি, আর কারো কিছু যদি জানার থাকে বলতে পারো। কারো কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে বলতে পারো। আর তোমাদের রাত্রে কিন্তু আপলোড দিব, ওইটা সাজেশনটা কিন্তু আপলোড দেব ইউটিউবে। আর তোমাদের ভয়েসটাও নিব, মানে ভয়েসটা এরকমের হয়তো বুঝাইতে পারবো না, এর জন্য ভয়েসটা নিচ্ছি না। ভয়েসটা ইউটিউবে আপলোড করে দিব, মানে ভয়েসটা খুব ভালোভাবে বুঝতে পারবান তাহলে।